আসসালামু আলাইকুম। তো চিন্তা ভাবনা করছি আজকে বাস্তবতা নিয়ে কিছু আপনাদের সামনে আলোচনা করব যে বাংলাদেশে দারিদ্র কারা। বাংলাদেশে সবচেয়ে দারিদ্র সীমার নিচে এখন যেই ফ্যামিলিগুলো আছে তারা কারা, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। বিশেষ করে এই আলোচনা না করলে এইগুলি এমনিতেই দেখা গেছে অন্ধকারে পড়ে থাকবে, এইগুলি কেউ জানতেও পারবে না আর কেউ বুঝবেও না। আসলে একজন যারা অটোরিক্সা চালায়, ভ্যান চালায়, তারপর বাসের কন্ট্রাক্টারি করে, দিনমজুর শ্রমিক, এই সমস্ত মানুষ কিন্তু আদেও এরা দরিদ্র সীমার নিচে নাই। দরিদ্র সীমার নিচে আছে কারা জানেন? যারা মধ্যবিত্ত, যারা শিক্ষিত মানুষ কিন্তু চাকরি পায় নাই, সে মাঠে নেমে কাজও করতে পারতেছে না, শুধুমাত্র এই চক্ষু লজ্জার কারণে এই সমস্ত মানুষগুলা মাঠে নামেও কাজ করতে পারতেছে না, না পারতেছে কারো থেকে হাত পাইতে চাইতে। তো এই সমস্ত মানুষগুলো এখন আমাদের এই বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে কষ্টে আছে, তারা কষ্টে দিন পার করছে। আমি মার্কেটিংয়ে যাওয়ার ক্ষেত্রে আমি অনেক জায়গায় যাই, অনেক জায়গায় গিয়ে এক একজন মানুষের সাথে কথা বলি। আসলে বর্তমান পরিস্থিতি যে একদিনে তৈরি হয়েছে এরকমটা না, এই পরিস্থিতিটা তৈরি হইতে কয়েক বছর সময় লাগছে। হয়তো আমরা বিভিন্ন দল মতে ভাগ হয়ে গিয়ে আমরা একজনের উপরে দোষ চাপাই বা আরেকজন আছি আরেক দলের উপরে দোষ চাপায় দেই, কখনো কখনো সরকারের উপরে দোষ চাপায় দেই। তবে বাস্তবতার নিরিখে আসলে অন্য কারো উপরে দোষ চাপানো না, বর্তমানে যে একটা পরিস্থিতি চলতেছে এটা আসলে বলার মতো না। মানুষের কর্মসংস্থান নাই, কর্মসংস্থান যদিও থেকে থাকে কিছু মানুষের, বাট সবার না। একজন দুইজন কর্মমুখী হলে আর বাকি পরিবারের সদস্যরা কর্ম করতে পারে না, তাদেরকে যেই কর্ম তারা পারে বা যেই কর্ম তাদের প্রয়োজন সেই কর্মের যোগান নাই, বা এই যোগানটা সরকারের পক্ষ থেকে দিতে পারে না। আর এই কোম্পানিগুলো, বাংলাদেশের যেই কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো অতটা পারদর্শী না বা জনগণের দোরগোড়ায় যেতে পারে নাই। ভাই, আমি একটা কোম্পানিতে জবের জন্য গিয়েছিলাম, হয়তো আপনারা এই ভিডিও যখন দেখছেন আপনারা হয়তো অন্য কোনো ভিডিও দেখবেন, তখন আপনারা বুঝবেন। আমি একটা শেফ ফুড কোম্পানিতে আমি চাকরিতে গিয়েছিলাম। ভাই, ওই জায়গায় চাকরিতে যাওয়ার পরে তাদের চাহিদা ছিল যে তারা আমাকে দিয়ে 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করাবে মার্কেটিং এসআর হিসেবে। আমি অর্ডার কাটবো, এটা ফুড আইটেম তো, যে আমি অর্ডার কাটবো আর তাদের পণ্য আরেকজনে গিয়ে ডেলিভারি দিয়ে আসবে। হ্যাঁ, বুঝলাম, ঠিক আছে। কিন্তু ভাই, আমাকে বেতন দেবে 9,000 টাকা আর টিএ দিয়ে দেবে 4,000 টাকা, তো টোটালি 13,000 টাকা দেবে। তো 13,000 টাকা দেওয়ার ভিতরে তাদেরকে আমাকে 1.5 লক্ষ টাকা মাসে সেল দিতে হবে। তো ওই 1.5 লক্ষ টাকা সেল না দিতে পারলে আমার বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। তো তাদেরকে আমি বললাম যে ভাই, আপনারা যে আমাকে 1.5 লক্ষ টাকা প্রথম অবস্থায় না দিতে পারলে, পরে বললো যে ভাই 1 লক্ষ টাকা মিনিমাম দিতে হবে, এই 2 মাস পর্যন্ত আপনার 1 লক্ষ করে দিতে হবে। এরপরে পরবর্তীতে আপনাকে সেই 1.5 লক্ষ টাকা করে দিতে হবে, কিন্তু 1.5 লক্ষ টাকার উপরে যদি আপনি 50,000 টাকা সেল করতে পারেন তাহলে আপনাকে 2,500 টাকা প্রফিট দেওয়া হবে। তো বুঝলাম তাদের সেই ভালো কথা, সব কিছুই ভালো লাগলো। কিন্তু আমার যখনই আমি তাদের এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে গেলাম তখনই বাজলো কেল্লা ফতে। ভাই, এই সমস্ত প্রোডাক্ট কয়জনে খায়? এই সমস্ত প্রোডাক্ট মার্কেটে বিক্রিই করা যায় না। হ্যাঁ, এই সমস্ত প্রোডাক্টগুলি যেটা নিয়ে আমি মার্কেটে নামছি, তো আমি বুঝলাম যে মার্কেটে গিয়ে যদি ধরেন আমি যে জায়গায় মার্কেটিংয়ে যাইতাম ওই জায়গায় গাড়ি ভাড়া আছে ধরেন 250 টাকা, যাতায়াত কইরা পুরা দামে 220 টাকা 30 টাকা জায়গায় গাড়ি ভাড়া। যদি এবার আপনি হিসাব করেন মধ্যবিত্তদের কি পরিমাণ চাপে রাখা হয়। মধ্যবিত্ত বা অল্প শিক্ষিত যারা আছেন বা শিক্ষিত মানুষকে, আমাদের বাংলাদেশে শিক্ষিত মানুষের মেধা কিভাবে তারা এই কোম্পানিগুলা চাপায়া রস চিপড়ায় বাই করে এরপরে টাকা কামায়। এই কোম্পানিগুলা দিন দিন কোম্পানিগুলা বড়লোক হইতেছে, বহির্বিশ্বের সাথে কোম্পানি ব্যবসা করতেছে, সাধারণ মানুষের রক্ত চুইসা এই কোম্পানি বর্তমানে বিভিন্ন কোম্পানি ব্যবসা করে। শুধু যে আমি যে কোম্পানিতে গেছি এই কোম্পানির যে আমি দুর্বদনাম করব সেটা না, আমি কিন্তু সেই কোম্পানিতে প্রায় 5-6 দিন আমি কাজ করেছি, এরপরে আমি ওই কোম্পানি থেকে চলে আসি।
তাদেরকে বলি যে ভাই আপনার 1.5 লক্ষ টাকা সেল আমি কিভাবে করবো, এই ছোট ছোট 100 টাকা 95 টাকা এই এই প্রোডাক্ট বিক্রি করে, এইগুলা বইলা তাদের থেকে আমি চলে আসি। আর আমি চিন্তা ভাবনা করছি যে আমি নিজেই মার্কেটিং করব। তো সেই জায়গায় সেই একই অবস্থা। বর্তমানে কারা নিচ্ছে সমস্ত পণ্যের দাম, ব্যবসা করে তত একটা মুনাফা অর্জন করা যায় না, চাকরির ক্ষেত্রে স্যালারি কম, সব দিক দিয়ে ডোমাডোলের একটা চাপাচাপি। জনগণ মনে হয় কি জানেন, আমরা একটা বিশাল একটা পাহাড়ের ন্যায় কিছু আইসা আমাদের ঘাড়ে একদম চাপা দিয়ে রাখছে, যেটা সরায় যেইভাবে সরায় আমরা উঠতে পারি না। এটা কেন হচ্ছে, এটার যেই উত্তর, এই উত্তরটা আমার মনে হয় এই দেশের রাজনীতিবিদরা দিতে পারবে। কারণ ওই যে ঋণ করে, তারা বিদেশি ঋণ করে, ঋণ করে জিনিসপত্রের দাম এতটা বাড়াইছে ভাই। আপনার যদি সাধারণ একটা হিসাব করেন, আপনি যদি হোটেলে যান একবেলা নাস্তা খান, সকালের নাস্তা 80 থেকে 90 টাকা লাগবে আপনার। আর আমি ছোট একটা দোকানদারি করি, দেখছেন এই ছোট একটা দোকানদারি করি, আমার 80-90 টাকা এমন দিন যায় আমি সকালে ইনকাম করতে পারি না, কিন্তু আমি নাস্তা খেলে 70 টাকা 80 টাকা লাগবে। এর কমে নাই, কোনো জিনিসের দাম কম নাই। যে বা যারাই বলে জিনিসের দাম কম, ভাই এখন দামও কম নাই, কাজও নাই মানুষের। কাজ থাকলে দাম 2 টাকা বেশি থাকলে সমস্যা নেই, দেখা গেছে মানুষ খাইয়া পইরা বাচ্চা থাকতো, কিন্তু এখন আর নাই, কাজ কম, তারপরে জিনিসপত্রের দাম বেশি, যার ফলে মানুষ অনেক ঋণ করে তারপর চলে। তো এইভাবেই চলতেছে মধ্যবিত্ত ফ্যামিলিগুলা। আর ভাই একজন রিক্সাওয়ালা দারিদ্র নাই, সে তার রিক্সা নিয়ে বেরোইলে দৈনিক 1000-1500 টাকা ইনকাম করে ঘরে যায়। সে 1000-1500 টাকা ইনকাম করে ঘরে যায়। একজন দিনমজুর আগে যে 500 টাকা রুজি করতো, এখন সে তার মজুরি গেছে 800 টাকা হইয়া 900 টাকা হইয়া, তাইলে হিসাব করেন। আর ওই একজন যারা ওই যে একজন শিক্ষিত লোক আছে, ধরেন আমি তো শিক্ষিত না, অনেক শিক্ষিত পোলাপাইন আছে, শিক্ষিত ভাই বেড়াদাররা আছে, তারা যদি চাকরিতে যায় তা বেতন দেয় কত 8,000 9,000 10,000। আরে বেটা 8,000 9,000 10,000 এত লাগে তোর গাড়ি ভাড়াই। বর্তমান যে সময় চলতেছে, জিনিসপত্রের যে দাম, একবেলা দুপুরে একবেলা হোটেলে খাইতে গেলে মিনিমাম 150 টাকা লাগে, 150 টাকা লাগে একবেলা খাইতে গেলে। এরপরে গাড়ি ভাড়া যে দাম, তো দেখলাম যে ঘুরে ফিরে 300-400 টাকা জায়গা ওই মার্কেটিং করতে করতে, তাহলে যদি আমার 400 টাকা ওরা 300 টাকা ওরা স্যালারি দেয়, ধরেন 250 টাকা মার্কেটে গেল গা, ধরেন 280 টাকাই গেল গা খাইয়ালে, তাহলে আমি কি ওই 20 টাকার লেগে ওই বদলা দিমু? এই কারণে এইসব করে আর মার্কেটিং করলাম না। আমি এখন নিজের কাজ করব ইনশাল্লাহ, আর এই সিন্ডিকেটের পাল্লায় পড়বো না। আর আরেকটা বিষয় কি জানেন, যে মানে এটা বলাই লাগে যে আমাদের বাংলাদেশে একমাত্র শ্রমের দাম কম। শ্রম পৃথিবীতে অন্য অন্য দেশে, আপনি বিশেষ করে উন্নয়নশীল দেশে আপনি এত কম টাকায় শ্রমিক পাবেন না। আমরা কিন্তু একটা উন্নয়নশীল দেশ, আমরা আধুনিকতার সাথে পৃথিবীর সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতেছি, তা সত্ত্বেও আমাদের শ্রমিকের দামটা বাড়তেছে না। এটার দায় যেই কর্তৃপক্ষ অস্বীকার যাবে, সেই কর্তৃপক্ষই জুলুমবাজ, অন্যায়কারী। তো কাজেই এই সমস্ত ট্যাবগুলা মধ্যবিত্তদের বুঝা চলতে হবে। আর এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি, বাস্তবতা। ব্যবসায়ীদের ব্যবসা নাই, লাভ নিয়ে যাচ্ছে কোম্পানি সিন্ডিকেট করে তুলছে। আপনি যদি হিসাব করেন 1 কেজি ছাটি ভুসি, এইগুলির দাম 60 টাকা 65 টাকা, আবার 50 টাকা, ধরেন 50 টাকা। কিন্তু 1 কেজি দুধ যদি আপনি দেখেন, আমাদের গ্রামে দুধও কিন্তু 50 টাকা। 1 কেজি গাভীর খাঁটি দুধ 50 থেকে 55 টাকা। তাইলে ওই যে খামারি কিভাবে লাভ করবে? তো ভাই সব এখন কোম্পানির হাতে, ব্যবসা বাণিজ্য, সিন্ডিকেট, সব কিছু এখন বড় বড় কোম্পানি করছে। সরকারের কোনো সরকার যেই আসুক, তাদের সংস্পর্শে থাকা কিছু লোক, অসাধু লোক, তারা এই কোম্পানিগুলি পরিচালনা করে, এভাবে দেশকে লুটে পুটে খায়। তো এইগুলি আমাদের বুঝতে হবে। আর যারা সাধারণ মানুষ আছি, তাদের আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, সবাই আল্লাহ আল্লাহ করেন। দেখেন এই অন্যায়কারী জুলুমবাজরা এই দেশের থেকে মুক্তি যাতে দিতে পারে আমাদেরকে, এই দেশ থেকে তারা যাতে একদম নিপাতি হয়ে যায়, তাদের জন্য একটা অভিশাপ, যারা একদম মানুষের উপরে জুলুম করে।